ভারতের নয়াদিল্লির মেদান্তা হাসপাতালে ভর্তি হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা ক্যাস্টো ওরফে খেলা হবে, আরো বিভিন্ন কবি সাহিত্যিক বা বিনোদনের বার্তা অনেক দিকে রাখছিলেন তিনি ওবায়দুল কাদের। তিনি মারা গেছেন গতকাল থেকে ফেসবুকে আমরা বেশ কয়েকটা পত্রিকায়, তারপর হচ্ছে কিউ কার্ড আকারে আমরা খবরটা দেখছি যে কলকাতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় মারা গেছেন। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন সম্ভবত এই জন্যই উপদেষ্টা নাহিদ, যদিও তিনি এক মুহূর্তে সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক, তিনি গতকালকে বলছিলেন যে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এই পোস্টগুলো এখন আর এক্সিস্ট করে না, কারণ গেল এক সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমন্বয়কদের মধ্যে যে চাঁদাবাজি একটা মেন্টালিটি ঢুকছে বিভিন্ন জায়গায়, এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টির হেড অফিস থেকে, বাধ্য হয়ে এগুলাকে বিলুপ্ত ঘোষণা করেছেন। আজকে দেখেন বিলুপ্ত ঘোষণার পরপরই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক পার্টি না আপনার জাতীয় নাগরিক পার্টি তাদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা হয়ে গেছে। আমি আগেই বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত তারা অনেকেই কিন্তু বিষয়টাকে পজিটিভ নেয় নাই যে নাহিদ এটাকে বিলুপ্ত ঘোষণা করছে। তাদের বক্তব্য আপনি কমেন্টগুলোতে দেখবেন বা অনেকেই বক্তব্য দিচ্ছেন যে আমাদের ঘাড়ে লবণ রাইখা বড়ি খেয়ে গেছেন, এখন আপনি আমাদেরকে বিলুপ্ত করবেন, আমরা এটা মানি না, অলরেডি আওয়াজ আসছে। এর মাঝখানে পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে হয়ে গেছে তুমুল সংঘর্ষ। আপনার রাত 10:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ ইমরান শেখ, শাহনেওয়াজ অভি, মোহাম্মদ মঈনুদ্দিন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি এবং তার ভাই সানজিদের মধ্যে এই হামলা পাল্টা হামলার ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি নেতা আছেন মঈনুদ্দিন, তিনি বলছেন আমরা তারাবির নামাজ শেষে পুরাতন বাস স্ট্যান্ডে চা খেতে আসি, আজকে হঠাৎ কোথা থেকে সানি এসে অভিকে আজে বাজে কথা বলে, এক পর্যায়ে ওরা আমাদের উপর হামলা করে। এদিকে জাতীয় নাগরিক পার্টির কমিটির প্রতিনিধি সানির অভিযোগ হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে আক্রমণ করে, যখন তিনি আত্মরক্ষার চেষ্টা করেন তখন তার ভাই সানজিদকেও মারধর করা হয়। এই হামলায় সানির পিঠ ও হাতে এবং সানজিদের গলা ও পায়ে আঘাত লেগেছে। শাহনেওয়াজ অভির কাছে জানতে চাইলে তার বক্তব্য মুসাব্বির মোহাম্মদ সানি জুলাই বিপ্লবের সময় নাকি একদিনও আন্দোলন করেনি, ফেসবুকে পোস্টও দেয়নি এবং তৎকালীন পিরোজপুরের সবচেয়ে বড় সন্ত্রাস রেজাউল করিমের সঙ্গে মিশে বৈষম্য বিরোধী আন্দোলনের সব তথ্য পাচার করেছে, যার সব ডকুমেন্ট তাদের কাছে 5ই আগস্টের পর তারা পেয়েছে। নিজেরাই সমন্বয় কমিটি তৈরি করে পিরোজপুরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করত, আমরা বৈষম্য বিরোধীরা বাধা দিলে এটা নিয়ে ভেজাল লাগে, পরে সে ঢাকায় গিয়ে জাতীয় নাগরিক কমিটিতে যোগদান করে। স্থানীয় সূত্র বলছে যে তারাবির নামাজ শেষে পুরাতন বাস স্ট্যান্ডে যাওয়ার পর 5-7 জনের একটি সশস্ত্র দল লোহার পাইপ এবং ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক হামলা করে। হামলার খবর পেয়ে পিরোজপুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছালে দুই ভাইকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। আর অপরদিকে যে 7 জন গ্রেপ্তার হয়েছে সেটা হচ্ছে আপনার গতকালকে কলাবাগানে একজন ব্যবসায়ীর বাসায় ঢুকে হামলা ভাঙচুর লুটপাটের যে ঘটনা, সেখানে 7 জনকে আজকে আদালত কর্তৃক কারাগারে প্রেরণ করা হয়েছে। এখন জাতীয় নাগরিক পার্টি নিজেদের দলের কাছে, নিজেদের দল বলতে আমরা বুঝতে যাচ্ছি তাদের যে আদি সংস্থা মানে বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি, এদের সাথে কিন্তু তাদের একটা বড় ধরনের ক্লেশ হবে, এটা মনে রাখেন। কারণ কি সমন্বয়ক হিসাবে যারা এই দলটাকে তৈরি করছে জাতীয় নাগরিক পার্টি, এখানে সারা বাংলাদেশ থেকে সম্ভবত 158 বা তারও কম মানুষ মিলা এই দলটার কিন্তু মেইন লিডিং এ ওই যে ঢাবিকে যে সিন্ডিকেট বা কেন্দ্র ভিত্তিক যে আলোচনা, সারা বাংলাদেশের সাথে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছে। কারণ ভাই আপনি যখন ক্ষমতার কাছে যাবেন, আমরা 5 জনে মিলে একটা কাজ করছি, কিন্তু হঠাৎ করে আপনি দামি গাড়ি চড়বেন, আপনার একটা টেলিভিশন ডাক দিবে, পুলিশ সালাম দিবে, এগুলো আবার আমার সহ্য হবে না, আবার আমারে করলে আপনার সহ্য হবে না। কারণ জাতি হিসেবে আমরা হিংসুটার ক্ষমতার সাহায্যে পায় তারও শরীরের চামড়া আমরা ভারী হয়ে যায়। যার কারণে বৈষম্য বিরোধীরা অনেকে যৌক্তিক যে আমাদের দিয়েই তো আপনারা এখন আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন, ভাই এটা কেমনে নিমখারামি হচ্ছে, পরিস্থিতি ভালো না। ভালো থাকবে যে ভারত জেনারেল ওয়াকারকে হাসিনার বিকল্প হিসাবে চায়, হাসিনা তো আসতে পারবে না তারা জানে, তবে হাসিনার বদলে জেনারেল ওয়াকারের এখন বাংলাদেশে মানে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার, যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন, সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে, এমন একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে। আপনাদের কিন্তু খুব দুঃসময় আসছে, 10-15 দিনের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে। এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নতুন শক্তি নিয়ে মাঠে নেমেছে, আবার কি করতে যাচ্ছে বাংলাদেশে এসে সে নিয়ে বিস্তারিত দেখাবো। এবং 5 আগস্ট জাতিসংঘ থেকে সেনাবাহিনীদের কঠিন নির্দেশনা এসেছিল শেখ হাসিনার পক্ষে না নেওয়ার জন্য, সে নিয়ে গোপন তথ্য ফাঁস হয়েছে। আবার সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভারত জেনারেল ওয়াকারকে হাসিনার বিকল্প হিসাবে চায়,
হাসিনা তো আসতে পারবে না তারা জানে, তবে হাসিনার বদলে জেনারেল ওয়াকারের এখন বাংলাদেশে ক্ষমতা দখল করা দরকার, এটাই তাদের মূল প্ল্যানিং, মূল বক্তব্য। বিনা সিকরি বলছেন ওয়াকার তো 5ই আগস্টেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং তিনি এখন ইউনূস সরকারকে ওয়ার্নিং দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন এবং ভারতীয় আর্মির সঙ্গে এখন বাংলাদেশের আর্মি যোগাযোগ জেনারেল ওয়াকারুজ্জামানকে অবিলম্বে গ্রেপ্তার করে তার পুরনো পাপ এবং নতুন পাপের জন্য বিচার করে কোর্ট মার্শাল করে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো একটা বড় কারাদণ্ড দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ওয়াকারের বক্তব্য পুরোটাই বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এবং তিনি সামরিক ইউনিফর্ম পরে বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়েছেন এবং অনেক কথা বলেছেন যেগুলো পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে সে দেশের সেনা অফিসার বা সামরিক বিভাগের কোনো অফিসার যদি এ ধরনের কথা বলতো তার চাকরি চলে যেত এবং তার জেল হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বাংলাদেশে তো ব্যাপারটা উল্টো, সরকারই তো চালাচ্ছে ওয়াকারুজ্জামান, শাহাবুদ্দিন চুপ্পু আর আসিফ নজরুল, যেটা বারবার এই জন্যই বলি যেন জিনিসটা আপনারা বুঝতে পারেন। বাংলাদেশে একটা প্রচ্ছন্নভাবে একটা ভারতপন্থী সরকার ডক্টর ইউনূসের নামে দেশ শাসন করছে এবং তারাই দাবার ছকে বিভিন্ন রকম চাল দিয়ে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বহুলাংশে তারা সফল হয়েছে। আজ আমি নিজের কথা বলবো না, আমি আজ ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কস, অবসরপ্রাপ্ত জেনারেল, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং তাদের রাজনৈতিক পর্যালোচক 3 জনের বক্তব্য নিয়ে একটা ভারতের একটা মিডিয়া আউটলেট, প্রথম টাইটেল হচ্ছে কু ইন বাংলাদেশ। রমজান মাস জুড়ে জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকার শপিং মল ও মার্কেটগুলোতে সহযোগী পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি। এদিকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের 36 সদস্যকে গ্রেপ্তারের পর 17 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গেল 23 ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 200 ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ঘটনায় নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। 13 দিনের মাথায় স্বর্ণ ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঘটনার বর্ণনা দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি কমিশনার এ সময় বলেন, রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত নগরীতে মার্কেট, শপিং মলগুলো খোলা থাকায় নিরাপত্তার স্বার্থে পুলিশের সহযোগী ফোর্স নিয়োগ করেছে, গ্রেফতার করতে পারবে বলেও জানান কমিশনার। আবার মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা এবং আইন মোতাবেক উনি যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের ক্ষমতা পাবেন। রাজধানীর বিভিন্ন স্থানে মব জাস্টিস নিয়ে কমিশনার বলেন, এ ধরনের ঘটনার সাথে জড়িতদের কঠিনভাবে আইনি ব্যবস্থায় আনা হবে। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত এবং 2-3টি ঘটনা যেটি হয়েছে আমি কঠিন মামলা নিয়েছি, আইনের সর্বোচ্চ ধারা প্রয়োগ করে তাদের বিরুদ্ধে আমি মামলা নিয়েছি। আমি এটা দিয়ে এটাই বোঝাতে চেষ্টা করতেছি, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে চেষ্টা করতেছি বোঝানোর যে এই ধরনের কাজ আপনারা করবেন না। আইন